প্রত্যেক দিন তরকারি কাটা না হয় তাহলে ওই বটিতে কিন্তু জং ধরে। বললাম এ কারণে, সবাই মেধাবী যদি লেখাপড়া না করে, শ্রেণীকক্ষে নিয়মিত না যায়, শিক্ষক পড়ায়, ছাত্ররা মোবাইল ফোন ইউজ করে, গল্প করে, রোমে ঘুমায়, আমতলা তালতলা গাছতলায় বন্দুকে নিয়ে ঘুরে বেড়ায়, ওই মেধাতে কিন্তু জং ধরবে। এবং সেই জংওয়ালা মেধা নিয়ে আর যাই হোক, আজকের যে কম্পিটিটিভ জগৎ, প্রতিযোগিতামূলক ব্যবসা, প্রতিযোগিতামূলক চাকরি, প্রতিযোগিতামূলক বিয়ে শাদী, প্রতিযোগিতামূলক সংসার, প্রতিযোগিতামূলক স্বামী, প্রতিযোগিতামূলক বউ, সব কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে যদি ওই মেধাটা কাজ না করে, মেধাটা যদি ওয়ার্ক না করে। যে কথাটি বলছিলাম, এই আইজলক কলেজ আমাকে টানে। 87-88 শিক্ষাবর্ষ আইজলক কলেজের অর্থনীতি বিভাগে 1 বছর লেখাপড়া করার সৌভাগ্য আমার হয়েছিল। 87 এবং 88, যখন অনেকেরই জন্মই হয়নি সম্ভবত। আমি দেখেছি প্রফেসর আব্দুল হাই চৌধুরী স্যারকে, যিনি এই ক্যাম্পাসে যখন প্রত্যেক বছর এনুয়াল স্পোর্টস হতো, কালচারাল প্রোগ্রাম হতো, এখন আর দেখি না, এখন হয় না। কেন হয় না জানি না, মাঠটা আরও সুন্দর, এগুলো হওয়া দরকার। সেই স্পোর্টসে যখন আমরা দুষ্টামি করতাম, আম গাছের ডাল ভেঙ্গে দাবড়াতো, সে এমন দাবড়ানি যে মাথার এপার থেকে ওপার দৌড়াতাম। সেই আইজলক কলেজ কোথায় গেল? আমরা তো অনেক কথা বলছি এখানে। আজকে যে ঘরে বসে মেধাবীদেরকে সম্বর্ধনা দিচ্ছি, সেই মেধাবীদের ব্রেন গরম হয়ে যাচ্ছে। প্রচণ্ড খরতাও, প্রচণ্ড গরম। এই গরমে এই রুমে কোনো এসি নাই। এসি তো এখন আর বিলাসিতা নয়। আমি দেশ গঠনের কথা বলছি, ভাইস প্রিন্সিপাল মহোদয় বলে গেলেন, যথার্থই বলছেন যে দেশ গঠন করবে এই তরুণ মেধাবী প্রজন্মরা। দেশ গঠনের শুরুতেই গরম দিয়ে তাদেরকে বের করে দিচ্ছি। তাদের মাথা ঠান্ডা হবে কখন? আপনি সরকারি টাউট বাটপারদের অফিসে যান, যারা গম চুরি করে, ভিজিএফ কার্ড চুরি করে, তারপরে গরিবের কার্ড চুরি করে, বিধবাদের কার্ড চুরি করে গম বাজারে বিক্রি করে দেয়, তাদের রুমে যান, বিলাসিতা দেখেন, 1 টনের এসি জায়গায় 2 টন এসি লাগাই রাখছে। তাহলে আমার সন্তানদেরকে সম্বর্ধনা হচ্ছে, সবচেয়ে মেধাবী সন্তানদেরকে। সেই রুমে যখন এসি থাকে না, তখন সেই সন্তানদেরকে নিয়ে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখব। সেই সন্তানকে নিয়ে আমি মেধাবীদের বাংলাদেশের স্বপ্ন দেখব। এটা তো স্ববিরোধিতা, একেবারেই স্ববিরোধিতা। দেখেন, কাটারি ভোগের চালে যদি ভাত রান্না করেন, কাটারি ভোগের চালই হবে। আপনি ইরি ওই 56 না 52 ইরি ধান আছে, তার ভাত রান্না করে আপনি কাটারি ভোগ ধানের চালের ফ্লেভার পাবেন। এটা তো বাতুলতা মাত্র, এটা তো হয় না কখনো। অতএব এই যে মেধাবীদের কথা বলছি, বলার আগে 10 বার আমাদের ভাবা দরকার আমরা তাদেরকে কি পরিবেশটা দিচ্ছি। আজকে আমেরিকা, কানাডা, জার্মানির পরিবেশের কথা বলি, তাদের শিক্ষক নিয়োগ পদ্ধতি, তাদের শ্রেণীকক্ষ, তাদের কারিকুলাম, তাদের শিক্ষকদের বেতন, এগুলো কি একবারও চিন্তা করে দেখেছেন? আপনি আম গাছ লাগিয়ে, আপনি ফজলি আম লাগিয়ে, আপনি ওই যে কি করে কয়, কি আম পাওয়া যায়, খিরসাপাত আম আপনি পাবেন না। তেঁতুল গাছ লাগিয়ে আপনি জাম পাবেন না, জাম গাছ লাগিয়ে আপনি আম পাবেন না। তুলনাটা করতে হবে তো আমার সাথে। ওই যে সেকেন্ড টাইমার, কোন এক মা আমার বললো যে সেকেন্ড টাইমার হলো না। আরে ভাই, সেকেন্ড টাইমার আর থার্ড টাইমার কি? যেমন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব, হয়েছি। স্বপ্ন দেখেছিলাম ভিসি হব, হয়েছি। এখনও স্বপ্ন দেখি। মানুষ স্বপ্ন দেখলে স্বপ্ন অ্যাচিভ করতে পারে, তবে স্বপ্নটা দেখতে হবে বাস্তবায়ন করার জন্য। স্বপ্ন দেখলাম, বাস্তবায়ন করব না, স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্ন বাস্তবায়নে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের ছেলেদের মধ্যে ইদানিং কম। এখানে আমার এক ছাত্রবন্ধু আসছে, একটা টি-শার্ট পরে আসছে, আমার ক্লাসরুমগুলোকে আমি বের করে দিতাম আজকে। যে একজন মেধাবী ছাত্র শুধু মাথায় মেধাবী হবে, তার পোশাক মেধাবীদের সাইন থাকবে না, তার জুতাতে মেধাবীদের সাইন থাকবে না, তার দাঁত ব্রাশ করায় মেধাবীদের সাইন থাকবে না, তার পোশাক আশাকে সাইন থাকবে না। সেই মেধাবী আমার দরকার নেই। আমার সেই মেধাবী দরকার যে প্রেজেন্টেবল হবে, যে হবে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আইজুল হক কলেজ। এখন আইজুল হক কলেজের মেধাবী ছাত্র ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, স্যান্ডেলে কালি করা নেই, প্যান্টে ময়লা, গায়ে যাওয়া যায় না, দুর্গন্ধ, 11 দিন গোসল করে না। তো এরকম মেধাবীতে করবোটা কি আমি, যে মেধাবী আমার পরিবেশ নষ্ট করবে? আমি অনুরোধ করব, বৃদ্ধ বয়সেও আমি খুব হিসাব করে পোশাক পরিচ্ছদ পরি। আমার বেশি পোশাক ছিল না জীবনে, একটা শার্ট, একটা প্যান্ট। শুক্রবারের দিন ধুয়ে দিতাম, ইস্ত্রি করার পয়সা ছিল না, বালিশের নিচে রাখতাম,
ওটা পরের দিনে সুন্দর হইতো, সেটি পরে যেতাম। কারণ ইসলামে কি বলা হয়েছে? সৌন্দর্যটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নত। আমরা শুধু সুন্নত রাখি বড় চুল মেয়েদের মতো। আরে ভাই কাটেন না, ছোট করেন, ওটা তো মেয়েদের রাখার জন্য, আপনি রাখেন কেন? তারপরে হাতে ব্রেসলেট, মেয়েদের জিনিস আপনি পরেন কেন? লিপস্টিক দেয় ছেলেরা ঠোঁটে, দরকারটা কি? মেয়েদেরকে দেন, তারা পড়ুক। তো এই যে ব্যবস্থাগুলো, উল্টা পথে চলা, আমরা তো সব জায়গায় উল্টা পথে চলছি। আর একটি কথা, যে সময়ানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি যেটাকে বলা হয়, সেটির অভাব আজকে পরিলক্ষিত হয়েছে। 10:30টায় প্রোগ্রাম, আমি 2 মিনিট আগে এসেছি। শিক্ষক তো আমার ক্লাস তো 10 মিনিট পরে হওয়ার কথা নয়। হওয়ার পরে কথা কি? আমার ক্লাসের রুটিন আছে না? আপনাদের ক্লাসের রুটিন আছে না? আমি তো সারা জীবন মনে করেছি 10টায় ক্লাস মানে 10টা 1 মিনিটে আগে যেতে হবে, 10টা 1 মিনিটের পরে নয়। কারণ আমি যদি পরে যাই তাহলে আগে যাবে কেমন? ছোট্ট একটা গল্প বলি। মীর শওকত আলী সাহেব ছিলেন, মেজর জেনারেল মীর শওকত আলী, হ্যাঁ, সিটি কর্পোরেশনের মেয়রও ছিলেন, মন্ত্রীও ছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্টাফ অফিসার ছিলেন। আমার সবসময় একটা নেশা ছিল বড় বড় মানুষদের সাথে সম্পর্ক তৈরি করা। কেন? জানার জন্য। বইয়ে অনেক কিছু পড়া যায়, কিন্তু অভিজ্ঞতালব্ধ জ্ঞান যেটা, সেটা কিন্তু জীবন্ত একটি জ্ঞান। একদিন গুলশানে, আমি তখন ছোট লেকচারার ইসলাম ইউনিভার্সিটির, উনি আমাকে গাড়িতে করে নিয়ে গেলেন গুলশানে হোটেলে। তো উনি আমাকে বললেন যে প্রফেসর একটা গল্প বলি। স্যার বলেন। তো বললো আমি ক্যান্টনমেন্টে, আমি ওনার স্টাফ অফিসার, 9টায় হলো অফিস। আমার একদিন অফিসে যেতে 5 মিনিট দেরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় 5 মিনিট আগে আসতেন, কখনো পরে আসতেন না। ওনার অনেক গুণ ছিলেন। ওই কালকে একজন উপদেষ্টা বলতেছিলেন যে একজন রাষ্ট্রপতি বাংলাদেশে এটা আমাদের সম্পদ, যে যার বিরুদ্ধে রাজনৈতিক কারণে হাজারো অভিযোগ উত্থাপন করা যায়, কিন্তু তিনি অসৎ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন না। এরকম কোনো অভিযোগ উত্থাপন করার জন্য আজ পর্যন্ত দেশে, দেশের বাইরে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়নি। সেই কি ভাই কই বাজে না তো, সেই মহান মানবের বাড়ি বগুড়া, সেই মহান মানবের বাড়ি বগুড়া। তিনি বগুড়ার সন্তান। যে কথাটি বলছিলাম, তো উনি বললেন 5 মিনিটের জন্য শহীদ রাষ্ট্রপতির পিএসটা কোথায় থাকে? আমার পিএসটা আমার পাশের রুমে বসে, যাতে কাছাকাছি ডাকতে পাওয়া যায়। তো উনি না ডেকে উনি ওনার রুমে গেছেন। রুমে যে 9টা 5-এ বলতেছেন যে গুড আফটারনুন মেজর। উনি বললেন যে এই লজ্জাতে যে কদিন জীবনের যে কদিন চাকরি করেছি, সবসময় 10 মিনিট আগে অফিসে গিয়েছি। আমি আমার ছাত্র জীবনের কথা বলি, প্রথম বেঞ্চে বসবো। এই জন্য সেই আমলে যিনি গাটের রুমটা খুলবেন তাকে 10 টাকা মাস ঘুষ দিতাম। ঘুষ না, বকশিস দিতাম। ঘুষ বলা যাবে না, বকশিস দিতাম, যেন আমার একটা খাতা যেন প্রথম বেঞ্চের প্রথম জায়গায় থাকে, যেন দেরি না হয় ক্লাসে যেতে। কেন? ওই শিক্ষকদের, আমার স্যাররা যারা সামনে বসে আছেন, ওনাদের প্রত্যেকটি কথা যেন আমি শুনতে পারি, আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, যেন তোমাদের মতো করে এই আইল কলেজের এই পুরান ভবনের মাঠের সামনে শিক্ষকদের বাড়িতে প্রাইভেট পড়ার লাইন দিতে না হয়। বা ওই জলেশ্বরী তোলাতে ক্লাসে পড়ার পরও ওই কোচিং হাউসে যখন বিরাট লম্বা লাইন দেখি, তখন মনে হয় কোথাও কি কোনো ভুল করছি কিনা আমরা শিক্ষক হিসাবে। আমি 30 বছর শিক্ষকতা করি, একদম পাক্কা 30 বছর। 96-এর 6 ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করেছি। 30 বছরে এক নাগাদে ক্লাসে পড়িয়েছি। জীবনে কখনো কোনো ছাত্র বলেছে যে স্যার ক্লাসে পড়ানোর পরে ওই জিনিসটি বোঝানোর জন্য কোনো টিউটরের কাছে যেতে হয়েছে, কোনো বড়োর কাছে যেতে হয়েছে, এরকম কোনো বিরল ঘটনা আমার জীবনে ঘটেনি। তাহলে শ্রেণীকক্ষ হলো পাঠদানের উত্তম মাধ্যম, উত্তম জায়গা। সেই শ্রেণীকক্ষে শিক্ষকরা পাঠদান করাবেন, তারপরে সেই ছাত্রকে নতুন করে ইংরেজি সেখানে যেতে হবে, শিখতে যেতে হবে। তার মানে হলো আমার শিক্ষা ব্যবস্থায় কোথাও না কোথাও গলদ আছে, আর গলদ আছে বলেই শ্রেণীকক্ষ আমাকে পর্যাপ্ত জ্ঞান দিতে পারে না। টাকার বিনিময়ে নতুন করে প্রাইভেট পড়তে হয়, অথচ রাষ্ট্র আমার আপনার ট্যাক্সের টাকায় গোলাম রব্বানির বেতন দেয়, আমার বেতন দেয়, প্রিন্সিপাল স্যারের বেতন দেয়, ভাইস প্রিন্সিপাল স্যারের বেতন হয়। গলদটা কোথায় খুঁজে বের করতে হবে। সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য কোনো দরকার নেই কোনো কিছু বর্জন করার। আপনি অর্জন করেন, অটোমেটিক্যালি বর্জন হয়ে যাবে। আপনি ভালো পণ্য তৈরি করেন, ভারত পণ্য দিলে আপনি কেনেন না, দেখবেন হবে। আপনার নাই, আপনি কি করবেন? আপনাকে তো করতেই হবে, নিতেই হবে তাকে। তো ওই জায়গায় না যে আমাদের মেধাগুলা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আপনি
ইঞ্জিনিয়ারদের দোষ দেওয়ার আপনাকে কেন ইঞ্জিনিয়াররা থাকবে? আপনি বেতন দেবেন 26,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, কেন সেই ইঞ্জিনিয়ার আমার বাংলাদেশে অবদান রাখবে? আপনি দেন 2 লাখ টাকা বেতন একজন ইঞ্জিনিয়ারকে, সে কখনোই যাবে না এই সুফলা সবুজ বাংলাদেশ ছেড়ে, কখনোই সে যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1 লাখ টাকা বেতন পাই, প্রফেসর সিলেকশন গ্রেডের 1 লাখ টাকা বেতন দিয়ে 3টে বাচ্চাকে লেখাপড়া করি, মাসের 15 দিন খরচের পরে আর খরচ হয় না। আর বাই চান্স যেহেতু অসৎ হওয়ার যখন সুযোগ নাই, অতএব সেই জন্য কষ্ট হয়। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সবচেয়ে শিক্ষার সূতিকাগার হলো প্রাইমারি। একজন শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে জয়েন করে, সহকারী শিক্ষক হিসাবে রিটায়ারমেন্টে যায়, সর্বোচ্চ বেতন তার হলো যে 27,000 টাকা। কী হয় 27,000 টাকা? যে দেশে 80 টাকা কেজি চাল, 800 টাকা কেজি গোস্ত, তা আপনি শিক্ষকদেরকে অভুক্ত রেখে, আপনি কষ্টে রেখে আপনি উন্নত শিক্ষা ব্যবস্থার কথা বলবেন, সেটি তো হয় না। আমার বন্ধুরা জুলাই বিপ্লবের কথা বলছেন, আমরাও কাঁধে কাঁধ লাগিয়ে বিপ্লব করেছি। এত সব কমিশন হলো, কেন এখন পর্যন্ত শিক্ষা কমিশন গঠন হয় নাই? এই প্রশ্ন কার কাছে করব আমি? আজকে ফিনল্যান্ডে যান, সবচেয়ে প্রাথমিক শিক্ষা বিশ্বের মধ্যে উন্নত। তাদের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য মেধাক্রম 1 থেকে 5 না হলে তাদেরকে শিক্ষক বানানো হয় না। আর আমার দেশে শিক্ষক নিয়োগ করা হয় টাকার বিনিময়ে, শিক্ষকের পরিবর্তে কামলা নিয়োগ করা হয়। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 18 বছরে রাজনৈতিক বিবেচনায় মেধাবীদেরকে পরিবর্তে মেধাহীন শিক্ষক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন কলেজকে সরকারিকরণ করা হয়েছে। কোনটা প্রিন্সিপাল আর কোনটা প্রিন্সিপালস এটি বলতে পারে না। আমার এলাকার একজন কলেজের প্রিন্সিপাল তো পিএল হবে, পাল হবে, উনি প্রিন্সিপালস লিখছে। আমি এখন প্রিন্সিপালস হয়ে গেলাম। আমি তখন হাসবো না কাঁদবো? এই সমস্ত লোকরা যদি চেয়ারে বসে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থার 12টা বাজতে সময় লাগেনি এবং সেটি হয়নি। আমরা কখনো জিপিএ, কখনো বৃত্তিপূরণ, কখনো খিচুড়ি বানানো, কখনো ডিম ভাজা, কখনো আলু ভর্তা ভাজা, এ সমস্ত করার মধ্য দিয়ে আমার সন্তানদেরকে আমরা গিনিপিগ বানিয়েছি, একদম গিনিপিগ বানিয়েছি। এগুলোর তো কোনো দরকার ছিল না। আমরা শিক্ষকরা দলবাস করেছি, দলের দাসে পরিণত হয়েছি। কেউ জিন্দাবাদ বলি, কেউ জয় বাংলা বলি, এই তো পার্থক্য। আজকে বলছেন 18 বছর বৈষম্য হয়েছে। 18 বছর কোথায় ছিলেন? একটা কথা কেন বলেননি? কেন রাজপথে ব্যানার ধরেননি? কেন একটা কথা বলেননি? আজকে কেন বলছেন? আজকে দেখছেন যে পাশা উল্টে গেছে, এই জন্য বলছেন। 5 তারিখ না হলে আমার অনেক সন্তান এখানে থাকতে পারতো না, জেলখানায় থাকতো। 5 তারিখ না হলে আমাদেরকে খুঁজে পাওয়া যেত না, কোথায় যেতাম জানি না। 4 তারিখ রাতেও ডিজিএফআই বলেছিল রেডি থাকেন ব্যাগ নিয়ে। আমি বললাম ব্যাগ সব সময় গোছানোই থাকে, ব্যাগ সব সময় গোছানো থাকে। 18টি বৎসর বগুড়ার নাম শুনলে তাদেরকে দূরসাই বোঝা যায় তো বগুড়ার ভাষা, তাদেরকে দূরসাই করা হতো। ভাই বাবুর থেকে নিগৃহীত হয়ে বের করে দেওয়া হতো। চাকরি হতো না। গত 15 বছরে আমার জানা মতে বিসিএসে কোনো বগুড়ার সন্তান কোয়ালিফাই করেনি। তারা রাজনীতি করতো না, তারা একদমই রাজনীতি করতো, তারা মেধাবী। গত 15 বছরে বগুড়ার কোনো সন্তান, ওই যে ল পড়া ওয়াহিদ ভাই বললেন জজ হবে, জজ তো দূরের কথা, আমার জানা মতে অনেক মেধাবী লতে পড়া ছাত্ররা বগুড়ার নাম শুনে তাদেরকে বলে বগুড়াই বাড়ি, আবার জজও হতে চাও? যেন অপরাধ করে বসেছে তারা। কোনো গ্রেডের লোকজন, ডাক্তার বিসিএস দেখেও চিকিৎসা করতে পারেনি, পদোন্নতি হয়নি। বগুড়া আইন কলেজ আজকে যে ঘরটার 78 সনে 87 সনে দেখে গেছি, সেই একই ঘর। অডিটোরিয়াম নষ্ট হয়ে গেছে, ছাত্র সংসদ হয় না, কত কিছু যে হয় না, কালচারাল প্রোগ্রাম হয় না, নাট্য উৎসব হয় না। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বিভাগ পাইনি, সিটি কর্পোরেশন পাইনি, বিমানবন্দরে বিমান ওড়ে না। বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হয়েছে 2001 সনে, 2024-এর 3 তারিখে, 2025-এর 3 তারিখে ভিসি নিয়োগ হয় 24 বছর পরে। তাও এই ছাত্র বন্ধুদের রক্তের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় বাংলাদেশে এই 24টি বৎসর বগুড়াকে বঞ্চিত করা হয়েছে। দোষ কাকে দেব? 24 বছরে কি শুধু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? না, 24 বছরে শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকেনি। নেতৃত্বের ব্যর্থতা, রাজনৈতিক অদূরদর্শিতা, না কি এখানে ব্যর্থ ছিল আমি জানি না। দেরিতে হলেও হয়েছে। আমি সাধুবাদ জানাই এর নেপথ্য কারিগরদেরকে। আমি সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষা উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টাকে এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে, যে যারা দেরিতে হলেও বগুড়ায় যে ভৌগোলিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, অবস্থানগত কারণে একটি বিশ্ববিদ্যালয় থাকা দরকার, সেটি যে উপলব্ধি করতে পেরেছেন, এজন্য আমি সাধুবাদ জানাই। আগামী দিনে যে দেশ শাসন করবেন, বগুড়ার মানুষের নেতৃত্ব দেবেন, দেশের মানুষের নেতৃত্ব দেবেন, যিনি গতকালকে লন্ডনে, সুদূর লন্ডনে মিটিং হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি সেখানে বগুড়ার নামটি বলতে ভুলে যাননি। ওই যে আমাদের
আমাদের যে শাকপাড়া মোড় আছে সেটি তো নষ্ট করে ফেলে দিয়েছি আমরা। সকালে হাঁটার জন্য উনি ওই জায়গাটা তৈরি করেছিলেন। কালকে যখন বলছিলেন যে বগুড়ায় আমার এলাকা বগুড়ায় একটি জায়গা আমি করেছিলাম হাঁটার জন্য, সেই মানুষটার প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি বগুড়ার উন্নয়নের স্বপ্ন দেখেন। বগুড়া বিশ্ববিদ্যালয় বগুড়ার সন্তানদের পদচারণায় মুখরিত হোক, জ্ঞান বিজ্ঞান চর্চার একটি উৎকৃষ্ট জায়গায় পরিণত হোক, সেই স্বপ্ন যিনি দেখেন তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিটাক হয়নি, অর্থনৈতিক অঞ্চল হয়নি, শিল্পাঞ্চল হয়নি, মাদ্রাসা শিক্ষা বোর্ড হয়নি, রেল লাইন প্রজেক্ট, আমার মহাস্থানের সবজি, মোকামতলার কলা, আমার মহিলা এই যে আশেপাশে এলাকার আলু বগুড়ায় যায়, আমার সারিয়াকান্দির মরিচ রসনাবিলাসীদের তৃপ্তি মিটাই, আমার মায়েদের রান্নার তৃপ্তি মিটাই, বগুড়ার মরিচ না হলে হয় না।